কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা এবং উদ্যোক্তা হওয়া একটা ইচ্ছে না হওয়া পর্যন্ত লেগে থাকা। এই কথাগুলো আমি সবসময় বলি, কারণ যে কোনো একটা কাজে সফল হতে হলে দরকার অধ্যাবসায় এবং অধ্যাবসায়। কারণ এই অধ্যাবসায়ের জন্যই কিন্তু এত আয়োজন আমরা করে রেখেছি আপনাদের জন্য। স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজনে ইউটিউব লাইভ থেকে ঘুরে দাঁড়ানোর গল্পে। আমরা আজকে দুজন অতিথিকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব, তাদের গল্প শুনবো এবং তাদের গল্প সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে শোনাবো। এই ফাউন্ডেশনের জন্মই হয়েছে আজ থেকে 8 বছর আগে, বাংলাদেশের তরুণ তরুণীদের উদ্যোক্তা তৈরি করতে, বেকারত্ব দূর করতে এবং একই সঙ্গে তাদের দক্ষতা বৃদ্ধি করতে। মাত্র 164টা ছেলে মেয়েকে নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম 8 বছর আগে, একটা ব্যাচে টানা 90 দিন করে প্রশিক্ষণ দিয়ে আজ আমাদের 31তম ব্যাচে এসে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 27 লাখ। এই ব্যাপক কর্মযজ্ঞ আমরা করে যাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য 90 দিন ধরে আমরা যে প্রশিক্ষণ দিই একটা ব্যাচে, এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না। এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন এবং বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা বাংলাদেশের দ্বিতীয়টা আর নাই কোথাও। এই যে আমরা কাজ করে যাচ্ছি গত 8 বছর ধরে, এটার ইম্প্যাক্টটা কি? আসলে আমরা কি এই মানুষগুলোর জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছি? যে মানুষগুলো আমাদের সাথে আছেন, শিখছেন, স্বপ্ন দেখছেন, অনুশীলন করছেন, পরিশ্রম করছেন, এগিয়ে যাওয়ার পথে হাঁটছেন, তাদের গল্পগুলো মূলত শেয়ার করার জন্যই এই অনুষ্ঠান। এবং যারা দেখছেন, যারা এখনও উদ্যোক্তা হওয়ার সাহস পাচ্ছেন না, আমি মনে করি ওনাদের গল্প শুনে আপনাদের মধ্যেও সাহস তৈরি হবে। কারণ আমি সবসময় বলি যে এই যে গল্পগুলো আমরা শেয়ার করি, এই গল্পগুলো আপনাদেরকে বিজনেস আইডিয়া দিবে, সাহস দিবে এবং একই সঙ্গে আপনাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে। সো আমরা আজকে দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। একজন হচ্ছেন জোহরা আক্তার প্রীতি, তিনি নোয়াখালীর মেয়ে, নোয়াখালী থেকে এসেছেন। এবং আমাদের সঙ্গে আছেন ফারুক আহমেদ সুজন, তিনি সিরাজগঞ্জের সন্তান, তিনিও এসেছেন আমাদের সঙ্গে তাদের গল্প শেয়ার করতে। তবে দুজনের গল্পে একটা মিল পেলাম, সেটা হচ্ছে দুজনেই আমাকে বলেছেন তারা ব্যবসা শুরু করার জন্যে কোনো টাকা তারা জিরো মূলধন দিয়ে তারা ব্যবসা শুরু করেছেন। এটা আমার কাছে মনে হয়েছে খুব ইন্টারেস্টিং। এই পিছনের গল্পটা আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি দুজনের কাছে, প্রীতি এবং সুজন নামেই ডাকি। হ্যাঁ, কেমন আছেন আপনারা? আর একটু লাউডলি বলতে হবে। শুরুতে প্রীতির কাছে আসতে চাই। প্রীতি, আমি যদ্দূর জানি আপনি একজন গৃহিণী ছিলেন শুধুমাত্র। কেন হঠাৎ আপনার মনে হলো যে আপনার নিজের একটা পরিচয় তৈরি করা দরকার, যাতে আমার নামের শেষে ব্যবসা বা উদ্যোক্তা এই নামটা জড়িত হয় এবং নিজের একটা পরিচয় তৈরি করতে পারি, নিজের একটা কাজ তৈরি করতে পারি, আমি ব্যস্ত হতে পারি? এই স্বপ্নটা কখন, কিভাবে দেখলেন আপনি? শুরুতে স্যার আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি স্যার। আপনি যদি এত কষ্ট করে আমাদের জন্য এই ফাউন্ডেশনটা না তৈরি করতেন, তাহলে হয়তো অনেক মেয়ে তাদের জীবনে অনেক হতাশায় ভুগত বা নিজেকে তৈরি করার সাহসটুকু পেত না। আমি আপনার বিশেষ করে একটা কথা না বললে না, আমি যখন এই ফাউন্ডেশনে যুক্ত হওয়ার আগে আমি একজন সাধারণ মেয়ে ছিলাম এবং আমি খুব হতাশায় ভুগতাম, আমি খুব অসুস্থ ছিলাম। আমার এই একাকিত্ব কাটানোর জন্য আমার হাজব্যান্ড আমাকে আপনার এই ফাউন্ডেশনে যুক্ত করানোর জন্য আমাকে খুবই রিকোয়েস্ট করে। যখন করোনাকালীন থেকে এটুকু হয়েছিল, তখন আমি এত বেশি করতাম না, যে আমি তখন বাজে আড্ডা, জাল ঘরের পাশে বিভিন্ন সবার সাথে আড্ডা মারতাম। তখন আমার এগুলো খুব ভালো লাগতো না।
পরে আমি যখন এই গত 24শে আগস্টের পর থেকে দেশের মারামারির অবস্থাগুলো দেখে আমি একটু মোবাইল যখন ঘাটাঘাটি করি তখন আমারও ভালো লাগে আপনার ভিডিওগুলো দেখে। তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে ঠিক আছে তুমি তো এগুলো দেখো, তোমার এই ইয়েতে আমি যুক্ত হব। সে 27তম ব্যাচে 26তম ব্যাচে এখানে রেজিস্ট্রেশন করছে, কিন্তু আপনার এই করোনাকালীন থেকে আপনার ভিডিওগুলো দেখে আপনার যে অনুপ্রেরণাগুলো আমাকে সবসময় ফোনে কথাগুলো বলতো। পরে আমি এর কথা অনুযায়ী আমি আপনার এখানে একটা পোস্ট করি, আমি রেজিস্ট্রেশন করতে চাই। পরে আমাকে আমাদের কারিনীগঞ্জ জোনের মাসুম হলদার ভাই আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দেয় এবং আমার জেলা যুক্ত করে দেয় আমার নওগাঁ জেলার হাফসাকিদের আপু যখন আমার জেলা যুক্ত করে দেয় তখন আমি সেশন ক্লাসে যুক্ত হই। আমার এম.এ. ফজলুর রহমান ভাই, সাথে আপনার মাহফুজুর রহমান ভাই, আবার আরও অন্যান্য সবাই আছে, আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। তারপরে আমি তখন আপনার সেশনগুলো দেখে যখন আমার একটা সেশন আমার কাছে বেশি ভালো আছে যে আপনার আর ভিতরে আছে এমন কোনো প্রতিভা যা আপনি কাজে লাগাচ্ছেন না, এই ধরনের একটা আপনার আছে। তখন আমার ওইটা মনে আমি চিন্তা করি যে আসলেও তো আমি আমার জানা অনেকগুলো কাজ আছে স্যার। আমি যখন লেখাপড়া করতাম তখন আমি অনেকগুলো কাজ শিখছি এবং প্লাস আমি একটা প্রাইমারি স্কুলে প্যারা টিচার হিসেবেও কাজ করতাম। তখন আমি টেলারি কাজ শিখছি, ব্লক বাটিক, হ্যান্ড প্রিন্ট সবগুলো কাজ আমার তখনই শেখা ছিল এবং কম্পিউটার কাজ আমার জানা ছিল, আমি এগুলো শিখতাম পড়ালেখাকালীন। পরে আমি যখন আপনার এই সেশনটা দেখিয়ে তখন আমার মনে একটা আগ্রহ জাগছে যে আমি তাহলে কেন আমি বসে থাকবো, আমার ঘরে অভাব আছে, আমার টাকা পয়সার প্রচুর অভাব, আমি জীবনে অনেক স্ট্রাগল করছি কিন্তু আমি নিজে কিছু করব এই জিনিসটা আমার মাথায় আসে না। পরে আমি এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি তখন নিজের কাজগুলো করার আস্তে আস্তে ট্রাই করতেছি এবং সেশন ক্লাসগুলো কন্টিনিউ করতেছি স্যার। করার পরে আমি যখন এই 3 মাস একাধারে ক্লাসগুলো করার পরে আমি ফজলু ভাইকে বললাম, আমাদের কোর ভলান্টিয়ার এম.এ. ফজলুর রহমান ভাইকে বললাম, ভাইয়া আমি তো ক্লাসগুলো করলাম, আমার এখন কিছু একটা করতে হবে, আমি একটা উদ্যোগ নিব। তো আপনি কী নেবেন? আমি তো ভাই আমি অল্প কিছু প্রোডাক্ট কিনে আমি আগে ব্যবসাটা শুরু করব। তো ভাই আমাকে পরামর্শ দিল এবং আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করলো। করার পরে আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম, 15,000 টাকার মতো প্রোডাক্ট নিলাম, কিন্তু 1 টাকা আমার মূলধন ছিল না। আমি সবগুলো করে নিলাম। হ্যাঁ, বাকিতে নিয়েছি। নেওয়ার পরে যখন আমি প্রোডাক্টগুলো নিয়ে আমি যথেষ্ট পরিমাণ সাড়া পাওয়ার পরে তখন আমার কাছে আর একটু আনন্দ হলো, অনুভূতি হলো। আমি আর এই আনন্দটুকু ছাড়া আমি ধরে রাখতে পারি নাই। আমি পরে এই 15,000 টাকা শোধ করে দিলাম। আমি এই 15,000 টাকার প্রোডাক্টে আমি 1 টাকাও লাভ করিনি। আমি শুধু আপনার সেশনগুলোতে শিখছি যে আপনি আপনার ব্র্যান্ডিংটা তৈরি করুন, প্রথমে আপনি কোনো লাভে আশা করবেন না। তখন আমি কোনো লাভের আশা না করে শুধু আমি আমার পরিচিতিটুকু বাড়াইলাম আমার আশেপাশের ভাবিদের মাধ্যমে। পরে আমি এরপর আস্তে আস্তে অল্প করে আমি প্রোডাক্ট নেওয়া আরম্ভ করি এবং আমি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমি মোবাইলে একটা আইটি সেন্টারেও কাজ করি এবং আমি সেলের কাজটা যেহেতু জানি, সেলের কাজটাও কন্টিনিউ করে যাচ্ছি। স্যার প্রচুর সাড়া পাচ্ছি আমি। আপনার এখন কি প্রোডাক্ট? আমি মেয়েদের সকল ধরনের কাস্টমাইজে ড্রেস সেলাই করে থাকি, পাশাপাশি রাখি। এটা যখন সেলাই করতে আসে তখন আমার প্রোডাক্টগুলো দেখার জন্য 3 পিস, বেডশিট, মশারি, লুঙ্গি, ছোটো বড় নকশি কাঁথা, ঘি, মধু, লালচিনি, লাল আটা, তালমেশি, মেহেদি পাতার গুঁড়ো এবং সকল ধরনের আচার যা আমি নিজে হাতে তৈরি করে থাকি। হ্যাঁ, আবার কাঁথাগুলো যখন আমি সেশনে যুক্ত থাকি সাথে সাথে আমি কাঁথা সেলাই করি, সময়টা যেন আমার অপচয় না হয়। এর পাশাপাশি আপনার ফাউন্ডেশনে স্যার আমি আপনার ভালোবাসায় আমি আপনার ফাউন্ডেশনে সময় দিচ্ছি। আমি যে রেজিস্ট্রেশন টিমেও কাজ করছি, 2বার আমি টপ 1 পর্যন্ত গেছি। আর তাছাড়া আমি যে দুরন্ত সেঞ্চুরি টিম নামে একটা টিম তৈরি করছি, ওখানেও আমি কাজ করতেছি। অনেকে বলে যে ব্যবসা করতে অনেক টাকা লাগে, তো আপনি তো বললেন যে আপনার 1 টাকাও পুঁজি লাগে নাই, আপনি বাকিতে 15,000 টাকার প্রোডাক্ট কিনে শুরু করেছেন। এটা কীভাবে সম্ভব হলো? এটা কি আমাদের ফাউন্ডেশন বলে সম্ভব নাকি?
হ্যাঁ স্যার, আসলে আপনাদের ফাউন্ডেশন বলেই সম্ভব। আপনার ফাউন্ডেশন, আমাদের না, আপনাদের ফাউন্ডেশন। না স্যার, আপনি আমাদের জন্য তৈরি করেছেন, খুবই স্ট্রাগল করে এই ফাউন্ডেশনটা আজকে এতটা বছর এখানে নিয়ে আসছেন। এর সবটুকু ক্রেডিট স্যার আমি আপনাকে দিতে চাই, কারণ যদি আপনি এটা না তৈরি করতেন তাহলে আমি এতটুকু আসতে পারতাম না স্যার। এবং যে আপনি যে আমাকে ভালোবাসে উপজেলা অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা করছেন, তখন থেকে আমি ফাউন্ডেশনের সময় দিচ্ছি, পাশাপাশি আমি আমার কাজগুলো করার ট্রাই করতেছি। কেমন সেল হয় এখন মাসে আপনার? স্যার অনেক মাশাআল্লাহ করে অনেক সেল হয়। আমি প্রোডাক্ট আনার পর আমি বাসায় না নিয়ে আমার ফোন আসে যে এগুলো দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ সেল হয়ে যাচ্ছে। আমি মানে নিজে খুলে দেখারও পাই না আর কি, মোটামুটি ভালো হচ্ছে, ভালো সেল হচ্ছে। আচ্ছা, মানে কোনো কষ্টের কথা কি মনে হয় যে লাইফে? এখন তো আপনি অনেক ব্যস্ত, কষ্ট মাথায় আনারও সুযোগ নাই, এত ব্যস্ত কাজ নিয়ে আপনি। আপনার প্রোডাক্ট আসতেছে, তৈরি করতেছেন, কাস্টমার আসতেছে, ডেলিভারি করছেন, টাকা নিচ্ছেন, সো আপনি অনেক বিজি। কিন্তু এরকম কোনো সময় ছিল যখন অনেক কষ্টে কেটেছে? জি স্যার, অনেক কষ্টে। আমার 2008 সালে আমার হাজব্যান্ড যখন বিদেশ চলে যায়, তখন আমাদের প্রায় 12-13 লক্ষ টাকার মতো আমরা ঋণ ছিলাম। বিয়ের আগ থেকে ওই ঋণ করছিল। আমাদের বিয়ে হয় 2007 সালে, কিন্তু এর বিয়ের আগ থেকে এর অনেক ঋণ ছিল। মানে ওর কোনো বিয়ের সময় ওর কোনো চাকরি ছিল না, বেকার ছিল। আমি তখন কলেজে পড়ি, আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ার মাত্র ভর্তি হয়েছি, তাও 3 মাস। এখন চিন্তা করলাম যে আমি কন্টিনিউ করব কি করব না। তবে আলহামদুলিল্লাহ স্যার, আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছে যে তুমি কন্টিনিউটা করো, পড়ালেখা কন্টিনিউ করো, অন্তত আমার জন্য না, আমার ছেলে মেয়ের জন্য লাগবে। তো আমি পড়ালেখা কন্টিনিউ করতাম, কারণ আমি যে যেহেতু ওর রুজি ছিল না, যেহেতু একটা ছেলে রুজি না থাকলে তার বউয়ের শ্বশুর বাড়িতে কোনো মূল্য নাই, আমার বেলায় ঠিক তাই হলো। পরে আমার বাবা আবার খুবই ভালো মানুষ, আমার বাবার এটুকু কখনো দিতে পারবো না। আমার বাবা ছিলেন একজন টিচার। আমার বাবা বলছে যে ঠিক আছে, আমার মেয়ে আমার বাড়িতে থাকুক, তুমি রুজি করো, রুজি করে দেনা শোধ করো। পরে আমার ভাইরা সহ এর বিদেশ পাঠাই দিল। দেওয়ার পরে দিই আমি টিউশনি করি, আমি আমার খরচ চালাচ্ছি, প্লাস ওর যা টাকা দিত সব আমি দেনা দিয়ে দিতাম। এরকম করে করে আপনার 2012 সাল পর্যন্ত আমাদের কেটেছে। 12 সালের শেষে ও যখন বিদেশ থেকে আসে, এসে বলে যে আমি তোমাকে আর এখানে রাখবো না, আমার বাড়ি নিয়ে যাও, আমি ঘর করব। তো ওর ইচ্ছে ছিল একটা বিল্ডিং করার, যে আমরা যে ভুল করছি, আপনার যে মূলধন ছিল ওনার সবগুলো উনি মাটিতে ফেলে দিছে, শুধু একটা রুম তাও ইট দিয়ে করলো, উপর দিয়ে আপনার কোনো টিনও দিতে পারে না। খুব কষ্টে তখন মানে টিন দিয়ে উপরে রাখছি। রাখার পরে আপনার টিন দিলেও কী হয়েছে, কিন্তু পানি পড়তো ঘরের ভিতরে। তখন আমার একটা ছেলে ছিল এবং আমার মেয়ে তখন গর্ভাবস্থায় ছিল। এমন কোনো রাত যখন বৃষ্টি হতো, যে 6 মাস বৃষ্টি হতো, আমি ঘুমাতে পারতাম না, বিছানার উপরে পানি পড়তো। তো ছেলে মেয়েকে শুকনো জায়গায় শোয়াই রাখতাম, আমি বসে থাকতাম। আর না হলে আমি না উঠে নামাজ পড়তাম, নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু কাঁদতাম যে আল্লাহ আমার একটা গতি করে দাও, যেন আমার এই সমস্যাগুলো দূর হয়ে যায়। কিন্তু তখনও আমার মাথায় আসতো না যে আমি কিছু একটা করি। তবে একটা ছিল, আমার যে নারিকেল সুপারি গাছ ছিল কিছু, ওগুলা থেকে যা পেতাম আমি বিক্রি করে দিতাম। আর আমি কাঁথা সেলাইটা তখনই করা শুরু করি। নকশি কাঁথাগুলো আমি নকশি ডিজাইন করতাম, আমি ভালো ডিজাইন করতে জানি। তো আমি সবাইকে বলে দিছি যে কারো যদি নকশি কাঁথা সেলাই করা লাগে বা ডিজাইন করা লাগে, আমাকে আপনারা দিবেন, আমি করে দেব। সো আপনার কথা থেকে একটা লার্নিং আসলো যে এই যে বিদেশ থেকে এসে সব টাকা দিয়ে বাড়ি করার যে ইচ্ছা, সেটা আসলে অনেক ক্ষতির কারণ হয়ে যায়, বা পরবর্তীতে চলা, সংসার চালানো, মাসের বাজার করা, সেটাও অনেক সময় কঠিন হয়ে যায়, যে সব টাকা দিয়ে বাড়ি করে ফেলা। সো যেটা আমি সবসময় বলি যে এই কাজগুলো থেকে আমরা যেন বিরত থাকি আর কি। সো আপনার ভুলটাও বোঝা গেল, কষ্টটাও বোঝা গেল। আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু ফারুক আপনার কাছে যেতে চাই।
আপনি যদি আপনার গল্পটা বলেন যে কেন আপনার বা কখন আপনার মনে হলো যে আমার ব্যবসা করা দরকার বা উদ্যোক্তা হওয়া দরকার, এবং সেইখানে ফাউন্ডেশন আপনাকে কতটা হেল্প করেছে? আসলে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। তো মাদ্রাসায় পড়া অবস্থাতেই আমার ভিতরে একটা ইচ্ছা শক্তি ছিল, মানে আমার বাবা বিজনেস করতো। আমাদের সিরাজগঞ্জ তো লুঙ্গি শাড়িতে বিখ্যাত। তা আমাদের নিজের ফ্যাক্টরি ছিল, 8টা মেশিন ছিল পারলো, যেটাতে লুঙ্গি তৈরি হয়, ওটা আমার বাবা দেখাশোনা করতো। এবং আমার দাদা বাচ্চারা সব একসাথে ছিল। তা আমি মাদ্রাসায় পড়তাম, আর আমার আব্বু আম্মুকে বলতাম আমি ব্যবসা করবো, আমি চাকরি বাকরি কিন্তু করবো না। এরা ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা। তো যাই হোক, হাফেজ শেষ করলাম 2008 সালে। পরে আবার জেনারেল লাইনেও কিছু পড়লাম, ইন্টার শেষ করার পরে এখন তারপরে ব্যবসায় আমাকে যুক্তি দেয় না, ভাই যাই কিছু করো ঢাকার দিকে যাও, চাকরি বাকরি করা লাগবে, নিজের পায়ে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। পরে এই উত্তরা 4 নম্বর সেক্টরে একটা চাকরি হইল। তো এখানে চাকরি করলাম মেসেঞ্জার বয়, মানে বিভিন্ন কোম্পানিতে গিয়ে চেক কালেক্ট করতাম, বিল আনা করতাম। 1 বছর করলাম। তারপরে করোনা চলে আসলো, ওটা বন্ধ হয়ে গেল, আমি বাড়িতে গেলাম। তারপরে আর আসা হয় না এই চাকরিতে। তো ইতিমধ্যে আমার বাবা ওই ব্যবসায়িক ক্ষেত্রে একজন লোক ব্যবসায়িক পার্টনার ছিল। তো উনি আমার বাবার থেকে অনেকগুলা টাকা নিয়ে উনি মানে বিদেশ চলে যায় না বলে। আমার বাবা তো ঋণগ্রস্ত হয়ে গেল। এখন আমাকে বাড়িতে একটু অশান্তি, মানে দেখা গেল যে খানা পিনা তরকারি এগুলা খুব মনে করেন যে খুব কষ্টকর। বাড়িতে বাবার কথা মায়ের কথা মানে বকাঝকা, গ্রাম অঞ্চলে যেটা হয়। তো আমার আসলে খুবই মানে ভালো লাগে না। তারপরে যাই হোক, আবার এই যে চাকরি করতাম এখানে আবার যোগাযোগ করলাম। পরে ওই কোম্পানিতে না, অন্য কোম্পানিতে আর একটা চাকরি হইলো। তো আলহামদুলিল্লাহ ওইখানে চাকরি করা অবস্থায় আমার স্যালারি অল্প, মাত্র 15,000 টাকা স্যালারি। তারপরে আমি নিজে খাই, তারপর খরচ খরচা আছে। দেখা যায় যে মাসিক কিস্তি যে বাড়িতে আছে, ওই যে 2 লাখ টাকা নিয়ে গেছিল, ওই কিস্তি দেওয়ার জন্য আমাকে 10,000 টাকা করে দিতেই হয়, মানে এটা শুধু কিস্তির জন্য। তো এখন আমার তো একটা ইয়া আছে। তো তখন চিন্তা ভাবনা করলাম যে কী করা যায়। ইতিমধ্যে আপনার মোবাইল দিয়ে করতে করতে আপনার ভিডিওটা চোখের সামনে আসলো। হঠাৎ করে দেখলাম স্বপ্ন দেখুন, শুরু করুন, সাহস করে লেগে থাকুন, এই একটা আমার স্লোগান। কথাটা আমার মানে খুবই লেগে গেল। তারপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে বললাম যে আমাকে কিছু টাকা পয়সা দাও। আমি আমার বাবাকে তুমি আমি বলি, টাকা পয়সা দাও, আমি একটা ব্যবসা করি, চাকরির পাশাপাশি একটা ব্যবসা করি। বাবার কাছে তখন টাকা ছিল, গরু বিক্রি করছে, তো ওই জন্যই আমি টাকাটা চাইছি যে এখন চাইলে অবশ্যই দিব। তখন আমার বাবা বলল যে মানে বাবা ভাবছে যে ও ছোট মানুষ, ওকে দিয়ে হবে না। তো বাবা আমাকে ডাইরেক্ট বলে নাই, আমার আম্মাকে বলছে যে নিজের পায়ে দাঁড়াতে পাও, নিজে পায়ে দাঁড়ায় টাকা কামাই করে তারপরে ব্যবসা করতে পাও। তা আমি তো টাকা পাইলাম না, মা এই কথা কইল। মনে খুব কষ্ট, মানে একা একাই খুবই খারাপ লাগছে। তো যাই হোক, পরে আমি আবার চাকরি নিলাম ডিবিএল কোম্পানিতে, গাজীপুর ডিবিএলে চাকরি নিলাম, গার্মেন্টস। আমি আসলে মানে এত পরিশ্রম করি না, আমাকে ছোটোবেলা থেকে বাবা মা মানে কোনো পরিশ্রমই করায় না। হ্যাঁ, তারপরে ওইখানে এসে টেক্সটাইলে কাজ করলাম, রাইতে নাইট ওয়াশে কাজ করা, মানে আমার খুব কষ্ট। এটা কাজ করি আর মনে করি কী করা যায় কী করবো। ওইখানে তো আরও বেতন কম। ইতিমধ্যে আমি ফেসবুকে আবার একজন লিখছে রিসেলার হিসেবে কেউ কাজ করলে আমাদের সাথে যোগাযোগ করবেন, জামালপুর বাড়ি, নাম হচ্ছে ইমরান হোসেন। তো ভাইয়ের সাথে কথা বললাম মেসেঞ্জারে, ভাই আপনার প্রোডাক্ট কী কেমন ব্যবসা করা যায় আপনাকে আমাকে শেখান। তো উনি বললো যে ভাই আমি আপনাকে পিকচার দিব, ছবি পণ্য দিব, আপনি অর্ডার নেবেন, আমি এখানে মাল পাঠিয়ে দেবো, কমিশন আপনি পাবেন। তো ওনার পণ্য আবার প্রাকৃতিক চাকের মধু, আবার অন্য প্রোডাক্ট আছে। বিশেষ করে আমি মধু নিয়ে পোস্ট করলাম, এমনি আমার মানে পার্সোনাল যে আইডিয়া আছে এটাতে পোস্ট করার পরে আমি তো বেশ কয়েক জায়গায় চাকরি করছি, সেই সময় ঢাকা শহরের অনেক মানুষ আমাকে চিনে। যার কারণে এক পোস্টেই আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে নক করছে যে মধু কত করে কেজি, এটা সেটা। তো আমি বেশ কটা অর্ডার পেলাম।
ভাইকে বললাম ভাই তাহলে মাল পাঠাই দেন, উনিও মাল পাঠাইলো। তারপরে দেখলাম যে বেশ ভালোই তো এখানে কিছু টাকা হয়। পরে আমার আব্বুকে বললাম, আব্বা আমাদের গ্রামে যে মৌমাছির চাক কাটে, তুমি ওদের সাথে থাইকে যত কেজি হয় চাক সংগ্রহ করবা, তাহলে মোবাইলে ভিডিও করে আমাকে দিবা। তো যেমন কথা ওইরকম আব্বা ওই ওনাদের সাথে থাইকা যে কয় কেজি মতো হয় মানে উনি আমাকে দিল। আমি বেশ খুব ভালো দামে সেল করলাম, মোটামুটি ভালো টাকা ইনকাম হলো। তো ইনকাম হওয়ার পরে আমার মোটামুটি ভালোই সেল হওয়া শুরু করলো। তখন আপনার ভিডিও ছিল যে আগেই চাকরিকে না নয়, ব্যবসা যখন প্রতিষ্ঠিত হবেন, আপনি যখন দেখবেন যে ব্যবসায় আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে, তখন আপনি চাকরিটা নট করলেও সমস্যা নেই। তখন আমি ওই অবস্থায়, এই চাকরি করা অবস্থায় মনে করেন যে দই রসমালাই অন্যজনের থেকে নিয়ে মোটামুটি সেল করতাম। চাকরির শেষে আমি ডেলিভারি দিতাম। মানে আপনি পার্ট টাইম ব্যবসায়ী হয়ে গেছেন। জি। তো তারপরে মোটামুটি যখন দেখলাম না আমার মাসে মোটামুটি 30-35-20 হাজার টাকা ইনকাম হয়, তখন না আমি আর এই কষ্টের কাজটা আমি করলাম না। আমি ভাবলাম যে আমি যদি পুরাটুক সময় আমি ব্যবসার পিছনে সময় দিই আর মাঠে উপস্থিত থেকে, একটা মাঠঘাটে উপস্থিত থেকে যদি আমি সময় দিই, তাহলে ব্যবসাটা আমার আরও বেশি হবে। তারপর আমি চাকরি বাদ দিয়ে সিরাজগঞ্জ চলে যাই। যার পরে আমি নিজে উপস্থিত থেকে বিভিন্ন গ্রাম, চরাঞ্চল, নদী, মানে অনেক দূর দূরান্তে গিয়ে আমাদের সাথে থেকে চাকরিটা সংগ্রহ করি, লাইভ করি, যার কারণে আমার কাস্টমার আরও বেশি হয়। তো তার পাশাপাশি দই, রসমালাই, মাঠা, আমাদের সিরাজগঞ্জের এটা একেবারে বিখ্যাত খাবার, বিশেষ করে মাঠা। রমজান মাসে মানে ব্যবসা করতে করতে রমজান মাস চলে আসলো, তখন আবার গরমের সিজন, মধু কম চলে। হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের সিরাজগঞ্জ তো মাঠা খুবই বিখ্যাত, 100 বছরের ঐতিহ্য। তা আমি এই মাঠাটা নিয়ে আমি একটু পোস্ট করি, আমাদের নিজের বলা মতো একটা গল্প ফাউন্ডেশন। তো পোস্ট করছি, অ্যাপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার অ্যাপ্রুভ হওয়ার পরে আমি এই পরিমাণ রেসপন্স পাইছি, আমি একদিনে 500 কেজি পর্যন্ত সেল করছি মাঠা, শুধু মাঠা। আমি 1 মাসে 2 লাখ টাকা ইনকাম করছিলাম শুধু মাঠা বিক্রি করে। আলহামদুলিল্লাহ এখন তো মনে করেন আমার পাইকারি কাস্টমার। আমি নিজে ঘির কারখানা উদ্বোধন করলাম গত 12 তারিখে, এই মাসের 12 তারিখে আমার নিজস্ব কারখানা আমার বাড়িতেই করছি, ঘির কারখানা। আর দই, রসমালাই, মাঠা এটা আমার এক ফ্রেন্ডের কারখানা, চুক্তিবদ্ধ করে আমি আমার নিজস্ব ইয়াতে আমি কাজ করে এখন সারা বাংলাদেশে মোটামুটি বাসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি। অসাধারণ। আপনি ফাউন্ডেশন থেকে অনেক সাড়া পাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। তো আপনার কথা থেকে দুটো জিনিস বেরিয়ে আসলো। একটা হচ্ছে চাকরির পাশাপাশি চাইলে যে কেউ পার্ট টাইম উদ্যোক্তা হইতে পারে, এবং যখন সেই উদ্যোগটা একটু বড় হবে তখন চাকরি ছেড়ে এসে ব্যবসা করা যেতে পারে। সো এটা একটা দারুণ শিক্ষা আমার মনে হয় আপনার থেকে পেলো, যেটা আমি সবসময় বলে থাকি যে আপনি চাকরির পাশাপাশি কিছু একটা করেন এবং আপনি সেভাবে এগিয়ে যান। তারপরে যেটা আর একটা আপনার, যে আপনাকে আপনার বাবা হয়তো টাকাটা দেয় নাই, আমি বলবো যে ভালো করছে। আমার ভিতরে জেদ সৃষ্টি হয়েছিল স্যার, জেদ ছাড়া ব্যবসা হয় না। এখনো স্যার আমার এখনো জেদ আছে, আমি বাবার থেকে টাকা নিব না। আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করে বাবার যে ফ্যাক্টরিটা চলে গেছিল, আমি ফ্যাক্টরি করছি। আবার আমি এই গত 6-7 মাস আগে আমার ব্যবসায়িক টাকা দিয়ে আমি পার্লমের ফ্যাক্টরি করছি। আমি ওটা অনলাইনে আমি ওটা সেল করি না, ওটা অফলাইনে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত সেল হচ্ছে। তা আপনার এখন মাসের সেল কেমন? আমার মানে ওই তাঁত ফ্যাক্টরি যে করছে ওটা বাদে শুধু আমার দই, রসমালাই, মাঠার, মধু, এটাতে আলহামদুলিল্লাহ 5-6 লাখ টাকা আমার সেল আছে। অসাধারণ। আজকের দিনে স্যার আমি আজকে সকালে মোটামুটি 40,000 টাকা আমি ডেলিভারি দিচ্ছি আজকে, এবং রাত্রে একটা ডেলিভারি ছিল কসবা, ব্রাহ্মণবাড়িয়া কসবা, 45 কেজি দই এবং 300 পিস কাপ দই, মাঠা 50 কেজি। এটা আজকে দিতে পারবো না, কারণ আজকে তো আমি যাওয়া সম্ভব না। আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন, যে আমি যে কথাটা সবসময় বলি আমার দীর্ঘদিনের 22 বছরের অভিজ্ঞতা থেকে, যে ব্যবসা আসলে শুরু করতে অনেক টাকা লাগে না, অল্প টাকা দিয়ে করা যায়। আর আপনার তো কোনো টাকাই লাগে না, আপনি আমার কোনো টাকা সেল দিয়ে শুরু করছেন, রিসেলার হিসেবে কাজ করছেন। সো এই ব্যাপারে আসলে অন্যদেরকে আপনার কি বলার থাকবে? অন্যদেরকে বলতে কি, আমি আমার সিরাজগঞ্জে বা আমার সাথে যাদের সাথে পরিচয়, আমার ফ্রেন্ড, আমার সাথেও কয়েকজন ফ্রেন্ড আসছে, ওদেরকে আমি নিজে আপনার মতো মানে নিজে উদ্যোগে ওদেরকে আমি রিসেলিং করাইতেছি।
আলহামদুলিল্লাহ ওনারা খুব ভালো সেল করতেছে, কারণ রিসেলার হিসেবে কাজ করলে এক সময় ওরাই নিজেই পণ্য উৎপাদন করবে, কারণ এটা আমি নিজে প্রমাণ। আমি যখন রিসেলার করছি লাভ 2 টাকা করছি, আর যখন দেখছি না নিজে উৎপাদন করলে বা নিজে করলে তো 2 টাকা লাভ বেশি, তখন নিজের ভিতরে একটা সৃষ্টি হবে যে না আমি নিজে করব, রিসেলার করবো কেন, আমি নিজে করবো। যখন এটা সৃষ্টি হবে তখন ওনার আপনি ইনকাম বেড়ে যাবে। আপনি এখন মাসে 6 লক্ষ টাকা সেল করেন এবং বিনা পুঁজিতে ব্যবসা শুরু করেছেন, চাকরি করেছেন, চাকরির পাশাপাশি পার্ট টাইম উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন, পরবর্তীতে আপনি চাকরি ছেড়েছেন, এখন ফুল টাইম উদ্যোক্তা। অনেকগুলো তথ্য আমরা থেকে পেলাম। আপনার কি পিছনে যদি একটু ফিরে তাকান কোনো ভুলের কথা মনে হয়? ভুলের কথা স্যার তেমন মাদ্রাসা পড়াশোনা করছি তো তেমন ভুল একটা কিছু করি নাই, তবে পড়াশোনাটা আরো বেশি করা উচিত ছিল। আমি ওই বাড়ির সমস্যার কারণে হয়তো একটু পিছুটা আমার ভিতরে একটু গাফলতি ছিল, যার কারণে পরবর্তী পদক্ষেপে আমি আগাই নাই। তবে পড়াশোনাটা করার ভুল ছিল স্যার, আরও পড়াশোনা করা উচিত ছিল, কারণ বর্তমান যে সোসাইটি, এই সোসাইটিতে আসলে একেবারে মানে পরিপক্ক না হলে চলে না। বিভিন্ন প্ল্যাটফর্মে গেলে অবশ্যই মানে শিক্ষিত হতেই হবে, এর বিপরীত কিছু নাই। আপনি ভালোই কথা বলছেন, এটা কিভাবে আয়ত্ত করলেন? সুন্দর কথা বলছেন, সুন্দর করে কথা বলছেন। এটা আসলে স্যার ওই আপনি মুখে জড়তা ছাড়ানোর জন্য মানে ছোট ছোট ভিডিও, তারপরে মানুষের মাঝে 2-4টা কথা বলা, আস্তে আস্তে অল্প অল্প করে কথা বলার জন্য অনেক ভিডিও দিচ্ছেন, আমি দেখছি। তো সেই থেকে আমার একটু মানে যেখানে যাই আমি একটা ছোট্ট পার্সেল আমি ডেলিভারি দিতে চাই, কে কি মনে করলো সেটা দেখার বিষয় না, আমি একটু লাইভ ঢুকে আমি বলি যে মানে এই মুখের জড়তা কাটানোর জন্য। আসলে আমি আগে কথা বলতে পারতাম না, এখনো যে বলতেছি কাঁদতেছি আমি, কিন্তু আগের মতো না। অনেক 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 ভালো বলছেন। আমরা শুনবো আপনার স্বপ্ন নিয়ে কথা শুনবো। তার আগে প্রীতি আপনার কাছে একটু আসতে চাই, আপনার কি স্বপ্ন? গৃহিণী থেকে উদ্যোক্তা, নিজের একটা পরিচয় তৈরি করেছেন, এখন আপনি অনেক ব্যস্ত আছেন। আপনার হাজবেন্ড কি এখনো বিদেশে থাকে? জি, বিদেশে আছে। উনি নিশ্চয়ই আপনাকে এখন দেখছেন, কারণ উনি আপনাকে ফাউন্ডেশনে নিয়ে আসছেন। সো কি স্বপ্ন আপনার? কোথায় যেতে চান আপনি আগামী 5 বছর 10 বছর পরে? স্যার আমার স্বপ্ন হচ্ছে আমি আমার এই জায়গা থেকে শিক্ষা নিয়ে, স্যার আপনি একটা কথা না বলে না, আমি আপনাকে আরেকটা কথা বলি। আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে, যেমন আমার হাজব্যান্ড আমাকে এখানে যুক্ত করেছে, আমি আমার ছেলেকেও যুক্ত করে দিয়েছি। এখন আমার ছেলের এসএসসি পরীক্ষা এবার দেওয়ার পরে এই 2 মাস ওকে বেকার আমি রাখি নাই, তাকে আমি যে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা আমি শিখিয়েছি। শেখানোর পরে তাকে এখন পলিটেকনিক্যালি ভর্তি করা দিয়েছি, কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজে। এখন আমাদের দুজনের, আমার এবং আমার হাজব্যান্ডের স্বপ্ন আমরা নিজেরা ঘরের মধ্যে যে ব্যবসাটা করতেছি এটা ঘরে রাখবো। ছেলের জন্য একটা যদি লেখাপড়া শেষ হয় তাকে ওরা আমরা বিদেশ কোথায় দিব না, একে আমরা দেশে রেখে একটা আইডি সেক্টর খুলে দেওয়ার খুবই ইচ্ছা। এবং পাশাপাশি আমাদের উদ্যোগের নিয়ে আমরা কিছু মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া এবং নিজেকে আরও অনেক ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি স্যার। তবে আমরা যে কোনো কাজই করি দুজনেই সহমতে করি। আমার কোনো ভুল হলে তাকে বলে যে আমাকে সরাসরি বলা যে আমার কোনো ভুল আছে কি না, আর তারও কোনো ভুল থাকলে আমরা বলি নিজেদের মধ্যে আমরা সংশোধন করে বলি। আর আপনার একটা কথাই সবচেয়ে বেশি এখন মানে যে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে নিজে জিজ্ঞাসা করি আজকে আমার ভুল কতটুকু হয়েছে। ভুল যদি আমার হয় তাহলে নিজেকে নিজে শাসন করি, আর ভুল না হলে তো আর কথাই না। এই কাজগুলো আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5-10 মিনিট চেষ্টা করে যাচ্ছি। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আপনি যদি মনের যে কোনো কথা আপনি যদি বলতে চান বলতে পারেন, যেটা আপনি এখনো বলেন নাই। স্যার আমি আসলে আমার ফ্যামিলি, আমার বাবার পরিবার, আমরা খুবই বড় পরিবারের, কারণ আমরা ভাই বোন 10 জন। আমার বাবার একজন টিচার ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা ভাই বোন 10 জন সবাই মোটামুটি ভালো গ্রাজুয়েট। সবার চেয়ে টাকা পয়সার দিক দিয়ে আমারই কম ছিল, যার কারণে সবাই আমাকে একটু খারাপ দৃষ্টিতে দেখতো এবং শ্বশুরবাড়ির লাঞ্ছনা বলতে তো বলাই ছিল না। আমার ছেলে, আমার একটু জায়গা ছিল না স্যার। আমি যে শ্বশুরবাড়িতে ঘর করব, প্রথম অবস্থায় আমার শ্বশুর আমাকে অল্প একটু জায়গা দিয়েছিল, ওখানে আমার কোনো ঘরও না, কোনো কিছু হচ্ছে না।
পরে আমি দেনা করে আমার চাচা শ্বশুর থেকে একটু একটু জায়গা নিয়ে এর সাথে অ্যাড করে আমরা একটা ঘর করি। ও যে বললাম না বিদেশ থেকে আসার পরে ইয়ে হলো, কিন্তু স্যার হাঁটার কোনো জায়গা ছিল না। আমার ছেলে মেয়ে যে একটু খেলতে যাবে কারো উঠালে, মানে আমরা যে রাস্তা দিয়ে বাইর হব সেই এটুকু আমাদের ছিল না। মানে আমার ছেলে মেয়ে খেলা থাক দূরের কথা, বাইরে হতে পারতো না, তাদেরকে সবসময় আমি ঘরবন্দি করে রাখতাম। কিন্তু আলহামদুলিল্লাহ স্যার এখন আমার এতগুলো ইয়ে হয়েছে বলার বাইরে স্যার। এখন ছেলে মেয়ে সবাই, পুরো বাড়ির সবাই আমি যে রাস্তা তৈরি করছি এখান থেকে সবাই হাঁটে, এটা দেখে স্যার আমি খুবই মানে আনন্দিত স্যার, বলার বাহিরে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি সবসময় চাই সবার সহযোগিতা করতে, সবাইকে উৎসাহ দিতে এবং সবার কোনো বিপদে আমি এগিয়ে যেতে চেষ্টা করি। আসলে হয় কি, সময় বদলায় কিন্তু কষ্টগুলো থেকে যায়, কথাগুলো থেকে যায়। মানুষ যখন একটা খারাপ পরিস্থিতিতে থাকে তখন পরিবারের মানুষগুলা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ইভেন ভাই বোন পর্যন্ত মানে যেভাবে দেখা উচিত, যেভাবে সহযোগিতা করা উচিত, বরং একটু নেগলেক্টের চোখে দেখে যে সে তো একটু নিচে পড়ে আছে, তার থেকে দূরে থাকো। কিন্তু মানুষ চাইলে নিজেকে অনেক বদলে দিতে পারে এবং নতুন একটা জীবন তৈরি করতে পারে, নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারে, তখন আসলে সবাই আবার কাছে আসে। সো এটা হচ্ছে মানুষের ধর্ম। বাট এগেইন আপনি যে আজকে গর্ব করে কথাগুলো বলছেন সেটা শুনে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক দোয়া। ফারুক, আপনার কাছে জানতে চাই যে আপনার এরকম কোনো বিড়ম্বনা জীবনে আছে যে ফেল মারবা, তোমাকে দিয়ে কিছু হবে না, বা সহযোগিতা না করা, একটু খাটো নিচু চোখে দেখা, এখন তারা আপনাকে নিয়ে প্রশংসা করে? অনেকেই আছে স্যার, অনেকে আছে। আশেপাশের লোকজন, বিশেষ করে নিজেদের রিলেটিভ যারা আছে, অনেকেই মানে আমি যখন চাকরি ছেড়ে ওগুলা করি তখন মানে বিকেলে হলে তো আমরা পার্সেলগুলা মধু বা অন্য পার্সেলগুলা পার্সেল করে ভ্যানে করে নিয়ে যাই। এখন গাড়ি কিনছি, তখন তো মানে গাড়ির ভ্যানের জন্য অনেক অপেক্ষা করছি। তো যাইতে দেখা গেল যে এলাকার গ্রাম, তো গ্রামের ভিতরে দাদি, নানি, নানা এরকম টাইপের লোক থাকে না, তারা আমাকে মানে মধু বিক্রি করতেছ, মধু বিক্রি বেচে কি করবো, মধু বেচে কি বউ পালা আনবি, এই যে একটা মানে দাদা, মানে ভাই ব্রাদার, এই কোয়ালিটি লোকজন আমাকে মস্করা করতো, টিটকারি মারতো। বন্ধু বান্ধবের ভিতরেও সেম তাই। আল্লাহর রহমতে এখন ওই সমস্ত লোকজন আইসা আমার কাছে মোটামুটি বুদ্ধি চায় যে আমার একটু শেখাও। হ্যাঁ, আমার কাছে শেখাও আর কিভাবে করলে এগিয়ে যাওয়া যায়। আমি আলহামদুলিল্লাহ আমার বিদায় যতটুকু আসে আমি তাদেরকে সাপোর্ট করি, বলি যে আমি সবসময় যেটা বলি যে আপনাদের সকল কথার জবাব আপনার কাজ দিয়ে, আপনার এগিয়ে যাওয়া দিয়ে দেখাতে পারেন, সেটাই আসলে সত্যি জীবনে এবং সেটাই প্রমাণিত হয়েছে। আপনার স্বপ্ন নিয়ে একটু শুনতে চাই, কোথায় দেখতে চাই ফারুক নিজেকে 10 বছর পরে? আমি আসলে আমার এলাকায় তো ভালো একটা পজিশন তৈরি করতেছি, ইনশাল্লাহ করব। এলাকার পরেও আমি আমার স্বপ্ন, যেটা আমি উত্তরাতে অনেক লম্বা টাইম থাকছি, 4-5 বছর উত্তরাতে থাকছি। উত্তরাটা আমার মানে খুবই সুন্দর লাগে, এই শহরটা, বিশেষ করে উত্তরা শহর আমার কাছে খুবই সুন্দর লাগে এবং পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আমার স্বপ্ন আমি উত্তরাতে নিজের একটা ব্র্যান্ড তৈরি করবো একটা সময়, ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আল্লাহ তাআলা কবুল করেন স্যার, দোয়া করবেন। অনেক দোয়া থাকলো আপনাদের দুজনের প্রতি, অনেক এবং আপনাদের গল্প আমার খুবই ভালো লেগেছে, অনেক ইন্সপায়ারিং ছিল। আমার ধারণা যারা শুনেছে তারাও অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। ভালো থাকবেন। শুকরিয়া। শুনলেন দুজনের কথা, আমার তো খুবই ভালো লেগেছে এবং আমার এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, আপনাদের মধ্যে সাহস তৈরি করা যে ওনারা পারলে আপনি কেন পারবেন না। এবং এই প্রশ্নটার উত্তর যখন আপনি খুঁজে পাবেন যে ওনারা পারলে আমি কেন পারবো না, তখনই আপনার মধ্যে পরিবর্তন আসবে, সাহস আসবে, শেখার আগ্রহ তৈরি হবে এবং এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন। আমি সবসময় তাদেরকে অনুষ্ঠানের শেষে জিজ্ঞেস করি আপনাদের আগামী 10 বছরের স্বপ্ন কী। এই কথাটা ওনাদের মুখ থেকে বের করার একটা মাত্র কারণ যে স্বপ্নটা কিন্তু আজকে ওনাদের মধ্যে গেঁথে গেছে যে আমাকে 10 বছর পরে ওখানে যাইতে হবে। সো নিজের সাথে নিজের যে শপথ,
এটা অন্যের সাথে শপথ ভঙ্গ করা যায়, কিন্তু নিজের সাথে নিজের শপথ কেউ ভঙ্গ করতে পারে না, কারণ এটা নিজেকে দেয়া নিজের ওয়াদা। সো আমার মনে হয় এই ধরনের স্বপ্ন, এই ধরনের শপথ একজন মানুষকে আকাশ ছুঁতে সাহায্য করে। অনেক ধন্যবাদ।